আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, চলছে মন্ত্রী বাছাই প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তর নিয়ে রাতে হোয়াইট হাউসে ওবামার সাথে বৈঠক। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, নির্যাতন করলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। জিয়া ট্রাস্ট মামলায় সাক্ষ্য শুরু 17 নভেম্বর, খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন 24 নভেম্বর। আবার ছলচাতুরি নির্বাচনের চেষ্টা করলে প্রতিরোধ, হুঁশিয়ারি বিএনপি। নির্বাচনকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব বললেন হানিফ, যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত। শুরু করছি দ্য এশিয়ান এজ ইউএসএ নির্বাচনের খবর দিয়ে। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারছে না মার্কিনিরা। ট্রাম্প বিরোধী ক্ষোভ বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন শহর। তবে পরাজয় কষ্টের হলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে হতাশ ক্ষুব্ধ মার্কিনিরা এবার নেমে পড়ল রাজপথে। বুধবার রাতে নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। নয়া প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলে তারা। ফলাফলের পর পরাজিত প্রার্থীর সমর্থকদের শোক আর কান্নার দৃশ্য দেখা গেলেও এমন বিক্ষোভ আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র। কয়েকটি জায়গায় পতাকা ও ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় বিক্ষোভকারীরা। কেবল নিউ ইয়র্ক নয়, বোস্টন, লস অ্যাঞ্জেলস, আটলান্টা, অস্টিন, টেক্সাস, শিকাগো, ডেনভার, ফিলাডেলফিয়া, অরেগন, সিয়াটল ও ওয়াশিংটন সহ বেশ কয়েকটি শহরে হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষোভ সমাবেশ হয়েছে হোয়াইট হাউসের বাইরেও। ট্রাম্পের অভিবাসী ও মুসলিম বিরোধী অবস্থানে উদ্বেগ জানান তারা। সেই সাথে স্মরণ করিয়ে দেন ট্রাম্পের স্ত্রী মেলানিও একজন অভিবাসী। কোথাও কোথাও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে কয়েকটি দোকানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ সময় দাঙ্গা পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। আর এর মাঝেই নতুন মাত্রা পায় ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি। ব্রেক্সিটের আদলে কেলিক্সিটের দাবি উঠেছে সেখানে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি 55টি ইলেকটোরাল ভোট এই ক্যালিফোর্নিয়ায়, আর সেখানেই এবার জয়ী হয়েছেন হিলারি ক্লিন্টন। তবে বিভেদ ভুলে জাতীয় স্বার্থকে সবার আগে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা না রিপাবলিকান না ডেমোক্রেট, সবার আগে মার্কিনী, সবার আগে দেশপ্রেমিক। দেশের জন্য যা ভালো হয় সেটাই চাই আমরা, যা গতরাতে ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণে উল্লেখ করেছেন। এটি নির্বাচনী প্রচার ও গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে তরুণ ডেমোক্রেট নেতা ও সমর্থকদের ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। পছন্দের প্রার্থী বাছাইও শুরু করেছেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেননি রিপাবলিকান দলের অনেকেই। নতুন মন্ত্রিসভা ও হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাই ঘনিষ্ঠজনদেরই ট্রাম্প প্রাধান্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এরই মধ্যে চলছে নানা দেন দরবার। নতুন প্রেসিডেন্টের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে ট্রাম্পের কট্টর সমর্থক আলাবামার রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে। 1993 থেকে 1986 সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে ছিলেন 69 বছর বয়সী সেশনস। অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের পছন্দের তালিকায় রয়েছেন রুডি জুলিয়ানি। নিউ ইয়র্কের সাবেক প্রসিকিউটর জুলিয়ানি 2008 সালে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিলেন। তবে প্রাথমিক বাছাই পর্ব শুরুর আগেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিনগ্রিচকে, আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন মাইকেল ফ্লিন। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক পরিচালক ছিলেন তিনি। নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি পেতে পারেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, আর ট্রেজারি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ট্রাম্পের ন্যাশনাল ফিনান্স চেয়ারম্যান স্টিভেন নুচিন। এদিকে ইলেকটোরাল কলেজ ভোটে হেরে গেলেও ট্রাম্পের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েছেন হিলারি। এর আগে 2000 সালে ডেমোক্রেটিক প্রার্থী আল গোরও পপুলার ভোট বেশি পেয়ে নির্বাচনে হেরে গিয়েছিলেন। অন্যদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। আলোচনা হবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে। শাকিলা সুলতানা, বাংলাভিশন নিউজ ডেস্ক। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে পরিবর্তন হলেও বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো হেরফের হবে না বলে অভিমত আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিশ্লেষকদের। তবে অভ্যন্তরীণ সংরক্ষণবাদী নীতির কারণে অভিবাসী বাংলাদেশিরা সমস্যায় পড়তে পারেন বলে শঙ্কা তাদের। নতুন সরকারের সঙ্গে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। গত 8 বছর ডেমোক্র্যাটরা ক্ষমতায় থাকলেও এবার মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তাই স্বাভাবিকভাবেই দেশটির আভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসবে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। তবে সে পরিবর্তনের ঢেউ বহির্বিশ্বে কতটা লাগবে তা দেখার জন্য আরও সময় লাগবে বলে মনে করেন তারা। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে মার্কিন নীতি বদল হলেও বাংলাদেশের সাথে দেশটির চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে জানান বিশ্লেষকরা। ব্যক্তি বিশেষ যিনি আসুন প্রেসিডেন্ট হিসেবে, তাতে খুব বড় রকমের পার্থক্য হওয়ার সম্ভাবনা খুব কম। যুক্তরাষ্ট্রে এইসব যে পররাষ্ট্রনীতি বিষয়ক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি আছে, একদিনে হঠাৎ করে তৈরি হয় না। আমেরিকার অ্যালায়েন্স রিলেশনশিপ ওর দিকে আমরা চেঞ্জ দেখতে পাবো। আমেরিকার ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে পলিসিগুলো আছে সেগুলোতে আমরা চেঞ্জ দেখতে পাবো। কিন্তু আমার মনে হয় বাইল্যাটারাল রিলেশনসে স্পেশালি বাংলাদেশের সাথে আমরা খুব বেশি পরিবর্তন কিন্তু দেখব না। তবে অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের করা অবস্থানে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি অভিবাসীরা বেকায়দায় পড়তে পারেন বলে শঙ্কা তাদের। শুধুমাত্র বাঙালি অভিবাসী না, সকল অভিবাসীর জন্য এটা বিশাল একটা সমস্যা বয়ে আনবে। এবং যেটা আমার ভয় হচ্ছে যে এটা যে একটা আমেরিকাতে একটা নতুন ধরনের উগ্রবাদের জন্ম দিল, যে সাধারণ আমেরিকান তারা আর ইমিগ্রেন্টদেরকে পছন্দ করতে পারছে না। ডিএসপি সহ অন্যান্য সমস্ত বিষয় আলাপ আলোচনা হচ্ছে এবং হতে থাকবে। নিকট ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এইটা পুনর্বিবেচনা করবে এবং সেই জন্য সেই আশা নিয়ে আমাদের সরকার তাদের সাথে নিশ্চয়ই বিষয় আলাপ করবেন। সরকারে পরিবর্তন হলেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা বিশ্লেষকদের। ছিলেন আইওয়া থেকে, সেখানে ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এবারে ভিন্ন প্রসঙ্গ। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। কিছু মডিফিকেশন সহ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ পায়। এতে বলা হয়েছে, কাউকে গ্রেফতার করতে হলে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট পুলিশের সঙ্গে থাকতে হবে। রিমান্ডের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে। নির্যাতনের প্রমাণ মিললে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1998 সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে রুবেল নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে 54 ধারায় গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ হেফাজতে রুবেল মারা গেলে ব্লাস্ট সহ কয়েকটি মানবাধিকার সংগঠন রিট আবেদন করে। 2003 সালের এপ্রিলে ফৌজদারি কার্যবিধির 54 ধারা গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত 167 ধারার বিধান 6 মাসের মধ্যে সংশোধনের নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের রায় বহাল রেখে গত 14 মে রায় দেয় সর্বোচ্চ আদালত। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। 396 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, গ্রেপ্তার করার সময় পুলিশ নিজেদের পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। এরকম আরও কিছু বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে রায়ে। যাকে অ্যারেস্ট করা হবে তাকে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট দেখাতে হবে এবং তাতে তার সই নিতে হবে, কখন, কোথায়, কিভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তাকে অ্যারেস্ট করা হলে তাকে যেন তার নিকট আত্মীয়কে বা নিকট আত্মীয় না থাকলে তার বন্ধুকে অবশ্যই যেন জানানো হয় এবং সেটা যেন 12 ঘন্টার মধ্যেই জানানো হয়। কাউকে যদি স্পেশাল পাওয়ার্সে একটা ডিটেনশন দেওয়া হয় তাহলে তাকে 54 ধারায়
অ্যারেস্ট করা যাবে না। রিমান্ডে নেওয়া সংক্রান্ত ওই ধারার বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয় পূর্ণাঙ্গ রায়ে। হেফাজতে থাকার সময় যদি কারো মৃত্যু হয় তাহলে মেডিকেল বোর্ড করে ওইটা মৃত্যুর কারণ অনুসন্ধান করে যদি দেখা যায় যে এটা মানে মারা হয়েছে, খুন হয়েছে, তাহলে সাথে সাথে মামলা করতে হবে। পুলিশ রিমান্ড চাইলে পুলিশের যে কেস ডায়েরি, মানে ওর কেন রিমান্ড চাইছে, কী ধরনের তার বিরুদ্ধে অভিযোগ, কী ধরনের প্রমাণ আছে, কি পুলিশ জানতে চায়, এগুলি বিস্তারিত মানে পুলিশকে কোর্টের সামনে উপস্থাপন করতে হবে। এছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ ও আত্মীয়দের সাথে পরামর্শ করার সুযোগ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে এ রায়ে। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে সংশোধনীতে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জেলা জজদের রাষ্ট্রীয় পদমর্যাদা নির্ধারণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম তালিকায় থাকা সচিবদের সঙ্গে সমমর্যাদায় থাকবেন 24 নম্বরে থাকা জেলা জজরা। এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 বিচারপতি রায়ে এই ক্রম ঠিক করে দেয়া হয়। 2015 সালে জানুয়ারিতে দেয়া এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 1986 সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মোহাম্মদ আতাউর রহমান 2006 সালে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে 2010 সালে ফেব্রুয়ারিতে দেয়া রায়ে 8টি নির্দেশনা দেয়া হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান আবু বিলাল মোহাম্মদ শফিউল হক। এ সময় রাষ্ট্রপতি, সামরিক সচিব সহ বঙ্গভবন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির সফররত উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বাদেত্তো ডেলা ভিডোভা। এ সময় কুশল বিনিময় ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য 24 নভেম্বর তারিখ ঠিক করেছেন আদালত। ওই দিন বেগম জিয়াকে হাজির হয়ে নিজের পক্ষে বক্তব্য দিতে বলেছে বিশেষ জজ আদালত। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে তাকে জেরা করেন আসামিপক্ষ। আর রাষ্ট্রপক্ষ বলছে বিভ্রান্ত করতেই এসব অভিযোগ তুলছেন বিবাদীরা। কঠোর নিরাপত্তার মধ্যে বেলা 11টার কিছুক্ষণ আগে রাজধানীর বকশীবাজারের বিশেষ জজ আদালত 3-এ হাজিরা দিতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার নির্ধারিত দিন ছিল। আদালতে দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে জেরা করেন আসামিপক্ষ। তারা বলেন অযোগ্যতার কারণে তদন্ত কর্মকর্তাকে 2004 সালে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই তিনি এই তদন্ত প্রতিবেদন দিয়েছেন বলে জেরায় উল্লেখ করেন আসামিপক্ষ। সে সবই স্বীকার করেছে, রিট করেছিল তাকে অযোগ্য হিসাবে দুদকে না রাখার ব্যাপারে সে স্বীকার করেছে এবং রিট খারিজ হয়ে গেছে সেটা স্বীকার করেছে। যেহেতু মামলার বাদী এবং আয়ু সে অবৈধ তার নিয়োগ দিয়েছে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এই মামলার সে সাক্ষী হইতে পারে না। আসামিপক্ষের সব অভিযোগ নাকচ করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চ্যারিটেবল মামলায় বেগম জিয়াকে 24 নভেম্বর হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করতে বলেন আদালত। পরবর্তী শুনানি যদি উনি উপস্থিত যদি না হন তাহলে আমরা মনে করি আমরা আবেদন করব, সেটা বলে রাখছে যে তার অনুপস্থিতিতে আইনানুগ পদ্ধতিতে অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শেষ করার জন্য আমরা আবেদন করব। তদন্তের বিষয়ের সাথে মামলার তার চাকরির বিষয়টি কোনো বিষয় নেই। দাঁড়ান, এটা বিভ্রান্তি সৃষ্টি করা, আমরা বলবো এটা ঘোলা পানিতে মাছ শিকার করা, অথবা যা মন চাইছে তা বলছেন। একই সাথে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 17 নভেম্বর ধার্য করা হয়। 2014 সালের 19 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 9 জনের বিরুদ্ধে এই 2 মামলায় অভিযোগ গঠন করেন আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
কারো সন্তুষ্টির জন্য রামপালে কয়লা বিদ্যুৎ করা হলে তা প্রতিরোধের কোনো বিকল্প থাকবে না বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের মতামতের ভিত্তিতে এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ছলচাতুরি নির্বাচন দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করতেই রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে বিকল্প স্থানে প্রকল্প সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও সরকার তা আমলে নিচ্ছে না। কারো না কারোকে সন্তুষ্টির ক্ষেত্র হিসেবে যদি রামপালকে বেছে নেওয়া হয়, তাহলে সারা জাতির সকল স্বার্থ বিসর্জন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং সুন্দরবন বাঁচানো আন্দোলনে মাঠে নামার আর কোনো বিকল্প নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন যে গণতন্ত্রের জন্য নূর হোসেনরা জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন আরেকবার ঐক্যবদ্ধ আন্দোলন। আমেরিকাতে কিভাবে নির্বাচন হলো, ক্ষমতায় রয়েছে ডেমোক্রেট আর নির্বাচিত হলো রিপাবলিকান। তার মানে কি, কত সুন্দর সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়েছে। অথবা এই সুন্দর সুষ্ঠু ফেয়ার নির্বাচন বাংলাদেশে দিতে হবে এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। জনগণের মতামতের উপর শ্রদ্ধা রেখে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান আমানুল্লাহ আমান। জিজ্ঞেস করা হয়েছিল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকলে হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মার্কিন নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান তিনি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে, তাই তারা যে কোনো নির্বাচন এলেই তাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করে। ষড়যন্ত্র ছাড়া বিএনপির সামনে নতুন কোনো পথ খোলা নেই। রাজনীতিতে ভুল সিদ্ধান্তের কারণে তারা এখন মরিয়া হয়ে উঠেছে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে। জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একের পর এক হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। বিদেশি প্রভু, যারা বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকেন বা বিদেশি দিকে তাকিয়ে থাকেন, তাদেরকে আমি বলবো এতে হতাশ হওয়া ছাড়া কিছুই থাকবে না। হয়তো বিএনপির অনেকেই এখন হতাশ হয়েছে, এই নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে। আমরা অনুরোধ করব বিএনপিকে যে এই নির্বাচন থেকে আপনারাও একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে নূর হোসেনের আত্মত্যাগ স্মরণ 10 নভেম্বর পালন। জাপানি নাগরিক কোনিও হত্যা মামলা চার্জ গঠন 15 নভেম্বর। জেএমপির আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। শহীদ নূর হোসেন দিবস আজ। স্বৈরাচার পতন আন্দোলনে 1987 সালের এই দিনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। গণতন্ত্রের জন্য তার সে আত্মত্যাগকে স্মরণ করে দিনটি পালন করছে আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি দল। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলাদা বাণী দিয়েছেন। গণতন্ত্রের মুক্তির আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দল ও জোট 1927 সালে 10 নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি দেয়। বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নামেন যুবলীগ কর্মী নূর হোসেন, কিন্তু 0 পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি। নূর হোসেন দিবস উপলক্ষে সকালে 0 পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের ভিত রচনা করেছিল। আজকে যে গণতন্ত্র এসেছে, এই গণতন্ত্রই অর্জন হচ্ছে সেই শহীদ নূর হোসেনের আত্মত্যাগের বিনিময়ে। বিএনপির পক্ষ থেকে নূর হোসেন স্কোয়ারে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নূর হোসেনের আত্মত্যাগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শহীদ নূর হোসেন দিবসের মধ্যে দিয়ে আজকে যে চেতনাটি দেশের সকল মানুষের মধ্যে জেগে ওঠে, সেটা হচ্ছে আবারও আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসব, যে গণতন্ত্র আজকে হরণ করা হয়েছে। নূর হোসেনের স্বজনরা তার স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানান। ওনার নামে একটা রাস্তা হয় নাই, ওনার নামে একটা 0 পয়েন্ট আছে, এটা নাম কাও আসতে এই কয়দিন হলো, কিন্তু এইটা না, এর গণতান্ত্রিক আন্দোলনে যারা মারা গেছে তাদেরকে মনে রাখার জন্য একটা কিছু করা দরকার। এদিকে দিবসটি উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আশা প্রকাশ করেন, নূর হোসেনের মতো সাহসীরা যতদিন বেঁচে থাকবেন ততদিন এদেশে গণতন্ত্র বিপন্ন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়, জনগণ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার। এদিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। নৌপথ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি নদী খনন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও সরবরাহের দক্ষতা বৃদ্ধি সহ 12টি প্রকল্প প্রায় 9,664 কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর, বরিশাল ও ভোলা জেলায় নৌ চলাচলের জন্য নৌরুট উন্নয়নে 3,200 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুর, নোয়াখালী ও গোপালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসনেও একাধিক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেন, চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 14% বাস্তবায়ন হয়েছে। তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে বলেও জানান তিনি। রংপুরে জাপানি নাগরিক হোশিকোনিও হত্যা মামলায় চার্জ গঠনের পরবর্তী তারিখ 15 নভেম্বর। সেই সাথে চাঞ্চল্যকর এই মামলায় জেএমবি আসামিদের পক্ষে রাষ্ট্রীয় ব্যয় আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে রংপুর স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তায় কারাগারে আটক 5 জঙ্গিকে আদালতে হাজির করা হয়। স্পর্শকাতর বিদেশি নাগরিক হত্যা মামলাটি দ্রুত বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত 19 সেপ্টেম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন জেলা ও দায়রা জজ। গত বছর অক্টোবরে কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে কৃষি খামার পরিদর্শনে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোশিকোনিও। এ ঘটনায় জেএমবি 4 শীর্ষ নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা জেএমবির 8 সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন গত 3 জুলাই। এই মামলায় জেএমবি 3 আসামি পলাতক। রাজধানীর গুলশান থানায় করা একটি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতর রহমান খান এ আদেশ দেন। মামলায় বলা হয়েছে, বিদেশে অবস্থানরত 2 ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের 2টি অডিও ক্লিপ গত বছর প্রকাশ হয়। গত বছরে 25 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। এরপর 24 ফেব্রুয়ারি গুলশান থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্র সহ 2টি মামলা করা হয়। 2 মামলায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুরের পর উচ্চ আদালতে গেলে রুল জারি হয়। রুল শুনানি শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্দী মাহমুদুর রহমান মান্নাকে জামিন দেওয়া হয়। নিচে আবারও সিবিসি টেল সংবাদ বিরতি। আইসির নির্দেশে সন্ত্রাসী হামলা হয়েছিল প্যারিস ও ব্রাসেলসে, এএফপিকে নিশ্চিত করেছে বেলজিয়াম। টেস্ট ক্রিকেটে টাইগারদের 16 বছর প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঘরোয়া স্ট্যান্ডার্ডকে দায়ী করলেন সাবেকরা। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আইসির নির্দেশে প্যারিস ও ব্রাসেলসে সন্ত্রাসী হামলা হয়েছিল বলে নিশ্চিত করেছে বেলজিয়াম।
বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে দেশটির সরকারি আইনজীবী ভ্যান লিউ জানান, ইসলামিক স্টেট অফ ইরাক ও লেভান্ট ISIL এর উঁচু সারির কোনো নেতার নির্দেশে এই হামলা হয়েছিল। তবে ঠিক কার নির্দেশে তা বলেননি তিনি। ঘটনা তদন্ত পুরোপুরি শেষ করতে আরও সময় লাগবে বলেও মন্তব্য করেন ভ্যান লিউ। গত বছরের 13 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় 130 জন নিহত হয়। আর এবছরের 22 মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও রেল স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় 30 জন। দুটি ঘটনারই দায় স্বীকার করেছিল IS। সংবাদ শেষ করছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, চলছে মন্ত্রী বাছাই প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তর নিয়ে রাতে হোয়াইট হাউসে ওবামার সাথে বৈঠক। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, নির্যাতন করলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা। জিয়া ট্রাস্ট মামলায় সাক্ষ্য শুরু 17 নভেম্বর, খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন 24 নভেম্বর। আবার ছলচাতুরি নির্বাচনের চেষ্টা করলে প্রতিরোধ, হুঁশিয়ারি বিএনপির। নির্বাচনকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব, বললেন হানিফ। যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়া দেশ ও দেশের বাইরে সবশেষ সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলালিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকায়।